আচ্ছা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে তুলে ধরছি 4 পৃষ্ঠা থেকে। কথা না বলে সরাসরি চলে যাচ্ছি, এটাই ভালো হবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনো। আশা করছি বহু নির্বাচনী থেকে শুরু করে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সব প্রশ্নের অ্যান্সার খুব সহজ হবে। মনে রাখবে, মুখস্থ বিদ্যায় চিরস্থায়ী নয়, বরং শুনে শুনে যেটা আয়ত্ত করা যায়, বোঝা যায়, বোধগম্য হয়, সেটাই কিন্তু স্থায়ীভাবে স্মৃতিতে গেঁথে থাকে। কথা না বলে শুরু করছি। আচ্ছা, আজকে লক্ষ্য করছো এখানে সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ। আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। তাহলে আমরা কোথায় জেনেছি এটা? তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণীতে আমরা জেনেছি ফুল ও ফল হয় না, তাদেরকে কি বলে? অপুষ্পক উদ্ভিদ। এখান থেকে একটা প্রশ্ন আমরা তৈরি করে নিলাম, সেটা কি? অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। অনুরূপভাবে তার বিপরীতে আমরা বলতে পারি, আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। তার মানে ফুল হতে ফল ও বীজ হয় কোন উদ্ভিদের? সপুষ্পক উদ্ভিদের। কোন উদ্ভিদের? সপুষ্পক উদ্ভিদের। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে কি বলে? আর যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না, অপুষ্পক উদ্ভিদ। আচ্ছা, এবারে লক্ষ্য করি আমরা, এখানে বলেছে যে ফুল ও ফলের অংশগুলো কি কি? ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। ফুল কি? ফুল কি? ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে, এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোনো কোনো ফুলে সুগন্ধ থাকে। চলো আমরা ফুলের কি কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি। চলো নিচের দিকে আমরা যাই। এই যে এখানে একটা কাজ দিয়েছে, ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ, এদের কাজ চিহ্নিত করা। যা করতে হবে, কি করতে হবে? একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি, খাতায় ফুলটির ছবি আঁকি। আচ্ছা, খাতা আঁকা ফুলের ছবির সাথে শিক্ষকের দেখানো ফুল অথবা ফুলের চিত্রের তুলনা করি। ফুলের বিভিন্ন অংশের কাজ নিয়ে দলে দলে আলোচনা করি। ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের ছকটি পূরণ করি। এখানে ফুলের বিভিন্ন অংশের কাজ কি? ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, ডিম্বক ধারণ করে, ফুলকে সুন্দর দেখায়, পরাগরেণু উৎপন্ন করে। এই পূরণ করা ছকটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এখন এই যে এখানে লেখা আছে দেখো, ফুলের সংশ্লিষ্ট অংশের নাম পাশে, তাই না? এই ফুলের সংশ্লিষ্ট অংশের নাম লিখতে হবে, মানে এটা আসলে কোন অংশের কাজ? ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, আবার এটা হচ্ছে ডিম্বক ধারণ করে, সেটা আমরা পাবো পরের তথ্যের মধ্যে, এটা পেয়ে যাব সারসংক্ষেপে। সো আমাদের আর কোনো এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে না। সারসংক্ষেপে লক্ষ্য করি, ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। এই যে আমরা পরবর্তী পৃষ্ঠায় যখন আমরা পড়ব, তখন এই ছকের এই অপশনগুলো পূরণ করতে পারবো। কি রাইট? ইয়েস। এবার ফুলের বিভিন্ন অংশ ও ফল সম্পর্কে আরও কিছু জানি। ফুলের বিভিন্ন অংশ, এবার একটা সুন্দর দেখে চিত্র এঁকেছে, আর এই চিত্রটা উপরে লক্ষ্য করছো, এটা হচ্ছে গর্ভমণ্ডপ। এটা হচ্ছে শ্রীকেশর, আর এটা হচ্ছে পুংকেশর। দেখো কত সুন্দর নির্দেশনা দিয়েছে। তারপর হচ্ছে দল বা পাপড়ি, এটা হচ্ছে গর্ভাশয়, যেখান থেকে দেখো এই যে ফুলের যে ডগাটা বের হয়েছে সেখান থেকে। তারপর হচ্ছে বৃত্তি, আর এটা হচ্ছে উপবৃত্তি। ফুলের বিভিন্ন অংশ। এখন তোমাদের কাজ হলো এইরকমভাবে চমৎকার করে একটি ফুল বাসায় অঙ্কন করবে, ঠিক আছে? এবং আগামীকাল এইভাবেই জমা দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার সামনে আমার কিছু স্টুডেন্ট বসে আছে, আমি তাদেরকে বলছি, এবং তোমরাও কিন্তু অবশ্যই করবে। যারা অনলাইনে দেখছো, তোমরা অবশ্যই সুন্দরভাবে এরকম একটা ফুল অঙ্কন করবে। অঙ্কন করার পরে
এই যে নামগুলো আছে পাশে দেখতে পাচ্ছ তোমরা, এই নামগুলো সুন্দরভাবে লিখবে। কোন অংশের কি নাম সেটাও সুন্দর করে আগামীকাল হোমওয়ার্ক থাকলো। ওকে? হ্যাঁ, আচ্ছা। এবারে আমরা যে বলেছিলাম যে কোন অংশের কি কাজ বা এই সম্পর্কে একটু ধারণা করি। প্রথমে আছে বৃতি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো। তো বৃতিটা আমরা একটু দেখে আসি। এই যে লক্ষ্য করছি এখানে, আমি এটা মুছে দিই। এই যে বৃতিটা দেখো, এই যে পাতার মতো সবুজ হয়ে আছে। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। কুঁড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। তার মানে পোকামাকড়, রোদ, বৃষ্টি থেকে রক্ষা করে ফুলের কোন অংশ? বৃতি। থ্যাংক ইউ। মনোযোগ দিলে অবশ্যই তোমরা পারবে। রোদ, বৃষ্টি, আমি আবারও আরেকবার বলছি, রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে ফুলের কোন অংশ? বৃতি। থ্যাংক ইউ। এবার আমরা দেখব দলমণ্ডল। বাইরে থেকে ভিতর দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি। এই যে আমরা দলমণ্ডল বা পাপড়িটা একটু দেখে নিই। এই যে এটা, ঠিক আছে, এগুলোই হচ্ছে দলমণ্ডল। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। তাহলে দলমণ্ডল গঠন হবে কি করে? কতগুলো পাপড়ি মিলে। একটা পাপড়ি নয়, 3টে 4টে, তাই না? জবা ফুলের পাপড়ি যেমন 4টে থাকে, মনে হয় 5টা। সরি। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। তার মানে দলমণ্ডলের কাজ হচ্ছে পরাগায়ন নিশ্চিত করা। ঠিক আছে? পরাগায়ন নিশ্চিত করে কে? দলমণ্ডল। আচ্ছা, এখানে পরাগরেণু আছে, ফুলকে সুন্দর দেখায়, এগুলো আসেনি এখনো। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে। আচ্ছা, ওটা এখনো আসেনি। এরপরে পুংস্তবক। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। তোমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করো, পুংকেশর খুঁজে পেয়েছো? আচ্ছা, এই পুংকেশর অনেকগুলো নিয়ে পুংস্তবক, মানে এখানে যতগুলো দেখতে পাচ্ছ হলুদের মতো কালার, হ্যাঁ, সবগুলি হচ্ছে পুংস্তবক, তাই না? পুংকেশর, হ্যাঁ, এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত, মানে ওইটুকু অংশই হচ্ছে পুংস্তবক। এই যে এইটুকু, ঠিক আছে, হলুদের ওই অংশটুকুই পুংস্তবক, এই যে এই পুরোটা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। পুংকেশর এর দণ্ডের মতো অংশকে পুংদণ্ড আর শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। তাহলে এখান থেকে অনেক প্রশ্ন বাড়িতে তোমরা তৈরি করতে পারবে না? যেমন পরাগধানী কাকে বলে? এই যে পুংকেশরের শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। আবার পুংদণ্ড কাকে বলে? পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড বলে। কি রাইট? পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড বলে। ওকে, আচ্ছা। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? উৎপন্ন হয়। ওকে, আচ্ছা। পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। পরাগরেণুর মধ্যে পুরুষ কোষ থাকে। কঠিন না অনেক? হ্যাঁ, এই জন্যে এটা বারবার পড়তে হবে। কঠিন লাগছে না অনেক? যে এত কিছু মনে রাখবো কি করে? বারবার পড়ে আয়ত্ত করতে হবে। পুরুষ কোষ কোথায় থাকে? পরাগরেণুর মধ্যে থাকে। পুরুষ কোষ কোথায় থাকে? পরাগরেণুর মধ্যে থাকে। পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে। তাহলে পরাগায়ন ঘটে। কোন প্রক্রিয়াকে পরাগায়ন বলে? পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগরেণু বলে। বুঝতে পেরেছ পরাগরেণু কাকে বলে? আচ্ছা,
অর্থাৎ এটা হচ্ছে যে তোমার পশু পাখি অথবা পোকামাকড়ই বহন করে, ঠিক আছে। কারণ ওই কোষটা পশু পাখির ঠোঁটের সাথে বা পায়ের সাথে অথবা পোকামাকড়ের গায়ে লেগে তখন অন্য ফুলে এসে পড়ে, তখন ওই ফুলের গর্ভমণ্ডে পতিত হয় মানে পড়ে যায়। হ্যাঁ, তখনই সেখানে পরাগায়ন ঘটে, আর তখনই কিন্তু ফুল থেকে ফল হয়, তাছাড়া কিন্তু হয় না। তোমাদের ওই গাছের মধ্যেও মনে করো যে স্ত্রী জাতি পুরুষ জাতি আছে কিন্তু ওখানেও, যেমন এখানে পুরুষ কোষ বলেছে না গাছের মধ্যেও, তাছাড়া গাছে ফুল ফুটতো না কিন্তু। আর এই তোমার গাছেরা তার হাঁটতে পারে না। মনে করো এখানে এই কথা শোনো, গাছ স্থিরভাবে থাকে কিন্তু এই পরাগায়নে সাহায্য করে কারা? পশু পাখি। ইয়েস, থ্যাংক ইউ। পশু পাখি অথবা পোকামাকড় পরাগায়নে সাহায্য করে। এবার দেখো স্ত্রী স্তবক, এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। এটি গর্ভপত্রের 3টি অংশ রয়েছে। একটি গর্ভপত্রের কয়টি অংশ? 3টি। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমণ্ড। আরেকবার বলি, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমণ্ড। দণ্ডমুণ্ড নাকি? দণ্ডমুণ্ড। সব গর্ভা দেখো, একটা লক্ষ্য করে দেখছো কি? লক্ষ্য করছো? সব গর্ভা নাকি? গর্ভ আশয় মানে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমণ্ড। গর্ভাশয়ের ভিতরের দিক ডিম্বক থাকে। তাহলে ডিম্বক কোথায় থাকে? ভিতরের দিকে ডিম্বক থাকে। ডিম্বক হলো স্ত্রী কোষ। হ্যাঁ, ডিম্বক আমরা ফলে একটাবার দেখে আসি। এই যে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, এই ভিতরে, ঠিক আছে। আর এটা হচ্ছে স্ত্রী কোষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্ত্রী কোষ পুরুষ কোষ সম্পর্কে জানলাম। আমার মনে হয় আজ এটুকুই থাক, নইলে আয়ত্ত করতে পারবে না, তাই না? আর এখান থেকে প্রশ্ন তৈরি করতে হবে কয়টা? 5টি। ওকে, অনলাইন শিক্ষার্থীর বন্ধুরা যারা এতক্ষণ সাথে ছিলে, প্রয়োজনে আরও একবার দেখবে, বারবার দেখে আয়ত্ত করবে। আশা করছি তোমরাও পারবে এবং বহু নির্বাচনী থেকে শুরু করে ছোট প্রশ্ন উত্তর সবগুলোই পারবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করছি, দীর্ঘ জীবন কামনা করছি, তোমাদের অ্যাম্বিশন পূরণ হোক এই আশায়। আল্লাহ হাফিজ।